বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। পাকিস্তান, তুরস্ক, সৌদি আরবের সামরিক জোটে যোগ দিতে পারে বাংলাদেশ। আলহামদুলিল্লাহ। আসন্ন জাতীয় নির্বাচনের পর পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরবকে নিয়ে গঠিত একটি উদীয়মান শক্তিশালী সামরিক জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক জল্পনা কল্পনা শুরু হয়েছে। এই জোটে যোগ দিলে ভারত আরও বেশি বাংলাদেশকে ভয় পাবে। তারা বাংলাদেশের বিরুদ্ধে আর যুদ্ধ করার কোনো সাহস দেখাতে পারবে না। এরপর জানাবো জামাতের কোরআন ক্লাসে ভোট চাওয়ার অভিযোগ, যুবদলের হামলা। ফেনীর সোনাগাজীতে মহিলা জামাত ইসলামের উদ্যোগে আয়োজিত একটি কোরআন ক্লাসে বাধা দিয়ে হামলার অভিযোগ উঠেছে কয়েকজন যুবদল নেতা এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে। আজ সোনাগাজী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। এদিকে পুলিশি বাধার মুখে জুলাই ঐক্যের মাস টু ইলেকশন কমিশন কর্মসূচি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিসহ ১৪ দল এবং এনডিএফ জোটের প্রার্থীদের প্রার্থিতা বাতিলের দাবিতে ২৪-এর গণ অভ্যুত্থানের স্পিরিট ধারণ করা মোর্চা জুলাই ঐক্যের মাস টু ইলেকশন কমিশন কর্মসূচি পুলিশের বাধার মুখে পড়েছে। আজ নির্বাচন কমিশন ইসির অভিমুখে যাত্রা শুরু করলে ইসলামিক ফাউন্ডেশনের সামনে পুলিশের বাধার মুখে পড়ে তারা। জানাবো নিখোঁজের ১২ দিন পর দেবিদ্বারে অটো চালকের লাশ উদ্ধার। কুমিল্লার দেবিদ্বার উপজেলায় নিখোঁজের ১২ দিন পর আলাউদ্দিন ২৮ নামের এক রিকশা চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বাঙ্গারাবাজার থানার পুলিশ ঘোষঘর প্রোবাইল ইউনিয়নের হীরাপুর কবরস্থান সংলগ্ন বুড়ি নদীর পাড় থেকে তার লাশ উদ্ধার করেছে। এবং সর্বশেষ জানাবো ইউক্রেনে রুশ হামলায় নিহত ২ শিশুদের চিকিৎসা কেন্দ্রে ভয়াবহ আগুন। ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর খার্কিভে মঙ্গলবার ভোরে রাশিয়ার হামলায় অন্তত ২ জন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছে। খার্কিভ অঞ্চলের গভর্নর ওলেগ সিনেগুভোক জানান, এই মুহূর্তে পর্যন্ত খার্কিভের উপকণ্ঠে শত্রুর হামলায় ২ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। সংবাদটি দেখতেই থাকুন এবং আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। পাকিস্তান, তুরস্ক, সৌদির সামরিক জোটে যোগ দিতে পারে বাংলাদেশ। আলহামদুলিল্লাহ। আসন্ন জাতীয় নির্বাচনের পর পাকিস্তান, তুরস্ক, সৌদি আরবকে নিয়ে গঠিত একটি উদীয়মান শক্তিশালী সামরিক জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক কল্পনার সৃষ্টি হয়েছে। গত কয়েক মাসে ঢাকা ও ইসলামাবাদের মধ্যে উচ্চ পর্যায়ের সামরিক বৈঠকে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে এই আলোচনার পালে নতুন হাওয়া দেখা দিয়েছে। ২০২৪ সালে বাংলাদেশের রাজনৈতিক পথ পরিবর্তনের পর থেকে আঞ্চলিক ভূ রাজনীতিতে যে নতুন মেরুকরণ শুরু হয়েছে তার অংশ হিসেবে এই কৌশলগত অংশীদারিত্বকে দেখা হচ্ছে বিশ্লেষকদের মতে। নির্বাচনের পর গঠিত নতুন সরকার এই জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দিলে তা দক্ষিণ এশিয়ার সামগ্রিক নিরাপত্তা কাঠামোকে নতুন করে রূপ দিতে পারে। এ সম্ভাব্য জোটের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল
2025 সালের সেপ্টেম্বরে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত একটি প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে ওই চুক্তির মূল ধারা অনুযায়ী যে কোনো এক দেশের উপর হামলার হলে উভয় দেশই ওই হামলা হয়েছে বলে গণ্য করা হবে এবং উভয় দেশই অনেকটা ন্যাটোর মতো সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলবে। এজন্য এখন ভারতের নরেন্দ্র মোদী সরকার অনেক ভয়ে আছে। তারা এখন আর পাকিস্তানকে কোনো উস্কানি দিতে পারছে না, কারণ পাকিস্তান এখন সৌদি আরবের সঙ্গে সামরিক জোটে থাকার কারণে এখন অনেক বেশি শক্তিশালী। এজন্য কোনোভাবে এখন পাকিস্তানকে ভারত উস্কানিমূলক কোনো কর্মকাণ্ড করতে পারছে না, যেটি পাকিস্তানের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে গেছে তারা। পাকিস্তানে রয়েছে বিরাট সেনাবাহিনীর একটি দল। এর সঙ্গে যদি বাংলাদেশ সেনাবাহিনী যুক্ত হতে পারে তাহলে এই জোটের শক্তি আরও বেশ কয়েক গুণ বেড়ে যাবে। জামাতের কোরআন ক্লাসে ভোট চাওয়ার অভিযোগে যুবদলের হামলা। এবার ফেনীর সোনাগাজীতে মহিলা জামাতের উদ্যোগে আয়োজিত একটি কোরআন ক্লাসে বাধা দিয়েছে এবং হামলার অভিযোগ উঠেছে কয়েকজন যুবদল নেতা এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে। আজ 11 জানুয়ারি বিকেলে সোনাগাজী পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে এমন দুর্ঘটনা ঘটায় বিএনপির সন্ত্রাসীরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে অভিযুক্ত ব্যক্তিরা সেখানে যুবদল কর্মী উপস্থিত নারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে। সোনাগাজী উপজেলা জামাতের আমির মাওলানা মোহাম্মদ মোস্তফা জানান, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আমাদের এখানে কোরআনের একটি ক্লাস চলছিল, কিন্তু বিএনপির নেতাকর্মীরা সেখানে এসে মহিলাদের উপর অতর্কিত হামলা চালিয়ে বেশ কয়েকজনকে গুরুতর আঘাত করেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির এই সন্ত্রাসী নৈরাজ্য কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বাংলাদেশের প্রতিটি মানুষ এখন এই সন্ত্রাসী রাজনৈতিক দল বিএনপিকে ত্যাগ করতে শুরু করেছে। তারা যেভাবে সাধারণ মানুষকে নানাভাবে হ্যারাসমেন্ট করছে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা যেভাবে নিরীহ মহিলাদের উপর হামলা চালিয়েছে, ভোট চাইতেই পারে, সেটা তাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু ভোট চাকে কেন্দ্র করে তারা যে ধরনের হামলা চালিয়েছে, আশা করা হচ্ছে ভবিষ্যতে যদি কখনোই এই বাংলাদেশে এই সন্ত্রাসী দল যেন আর ক্ষমতা আসতে না পারে, সেজন্য আমরা আহ্বান করব আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা জামাতের মনোনীত প্রার্থীদেরকেই ভোট দিন। আগামী জাতীয় সংসদ নির্বাচনটা যেন সুষ্ঠু সুন্দরভাবে হয়, সেজন্য আপনারা বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্ববৃন্দ এবং তাদের যারা জোট শরিক দল রয়েছে তাদেরকে ভোট দিন, এমনটাই মনে করা হচ্ছে। পুলিশি বাধার মুখে জুলাই ঐক্যের মাস টু ইলেকশন কমিশন কর্মসূচি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিসহ 14 দল ও এনডিএফ জোটের প্রার্থীদের প্রার্থিতা বাতিলের দাবিতে 24-এর গণ অভ্যুত্থানের স্পিরিট ধারণ করা মোর্চা জুলাই ঐক্যের মার্চ টু ইলেকশন কমিশন কর্মসূচি পুলিশের বাধার মুখে পড়েছে। আজ একটা দিকে সংগঠনটির একটি মিছিল নিয়ে নির্বাচন কমিশন ইসি অভিমুখে যাত্রা শুরু করলে ইসলামিক ফাউন্ডেশনের সামনে পুলিশের বাধার মুখে পড়েছে। সময় তারা জাতীয় পার্টি নির্বাচন বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এছাড়াও তাদের দাবি দেওয়া সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। দুপুর 1টার পর জুলাই ঐক্যের একটি প্রতিনিধি স্মারকলিপি প্রদান করা হয়েছে। সেখান থেকেই মূলত এই বিষয়গুলো সামনে আসছে। সেখানে পুলিশি বাধার মুখে এই কর্মসূচিটি পণ্ড হয়ে গেছে। জানা গেছে বেশ কয়েকটি রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদের দোসর হিসেবে দীর্ঘ সময় ধরে কাজ করেছিল, কিন্তু এখন এই ফ্যাসিবাদী রাজনৈতিক দলের নেতাকর্মীরা ভবিষ্যতে নতুন বাংলাদেশ গড়ে তুলতে গেলে তারা নানাবিধ সমস্যার তৈরি করতে পারে। সুতরাং এসব বিষয়গুলোকে সামনে রেখেই এবার নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায়। এজন্য তারা এই কর্মসূচির ঘোষণা করেছিল। তাদের এই কর্মসূচি ঘোষণা অনুযায়ী নির্বাচন কমিশনারের আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনের কার্যালয় ঘেরাও করার যে কর্মসূচি ছিল সেটাতে পুলিশ বাধা দিয়েছে। এই বাধার মুখেও তারা তাদের আন্দোলন থেকে সরে যায়নি। তারা জানিয়েছে যতক্ষণ না পর্যন্ত এই কর্মকাণ্ড বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই নির্বাচনী প্রচারণা চালাতে দেয়া হবে না জাতীয় পার্টিকে স্বৈরাচারের দোসর হিসেবে উল্লেখ করে তারপর এদের রাজনৈতিক কর্মসূচি বন্ধ করতে হবে।
নিখোঁজের ১২ দিন পর দেবিদ্বারে অটো চালকের লাশ উদ্ধার। কুমিল্লার দেবিদ্বার উপজেলায় নিখোঁজের ১২ দিন পর আলাউদ্দিন ২৮ নামের এক অটোরিকশা চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ আজ। বাঙ্গুরাবাজার থানার পুলিশ ঘোষঘর পূর্বধৈর ইউনিয়নের হীরাপুর কবরস্থান সংলগ্ন ভুরি নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করে। নিহত আলাউদ্দিন দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের হোসেনপুর গ্রামের সুলতান আহমেদের ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক এবং ৩ সন্তানের জনক। পারিবারিক সূত্র থেকে জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় উপজেলার ফুলতলী এলাকায় অটোরিকশার ত্রুটি ঠিক করার কথা বলে বাড়ি থেকে বের হন আলাউদ্দিন। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। ওই রাতে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে কোনো সন্ধান পায়নি। পরে দেবিদ্বার থানায় একটি সাধারণ ডায়েরি বা জিডি করে। দীর্ঘদিন কোনো খোঁজখবর না মেলায় পরিবার ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলাউদ্দিনের ছবি ছড়িয়ে তাকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করে তার পরিবারের সদস্য। তবে তার খোঁজ পাওয়া যায়নি এবং শেষ পর্যন্ত তাকে নদীর পাড়ে তার লাশ অর্ধগলিত অবস্থায় পাওয়া গেল। ওই এলাকা দিয়ে যারা যাচ্ছিল হঠাৎ করে দুর্গন্ধ পায়, তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে উক্ত ব্যক্তির লাশ উদ্ধার করে।